23শে জানুয়ারি সকাল সকাল কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম। আজকের দিনটা ছিল 26শে জানুয়ারি, তাহলে 3 দিন হয়ে গেছে। আজকে ছিল আমাদের ঘোরার 4 নম্বর দিন। 4 নম্বর দিনে কোথায় কোথায় গেছি তা যদি জানতে হয় তো দেখতেই হবে কিভাবে কোথায় গেছি। তো সকাল 6:40 বাজে। আগের দিনকে বলেছিলাম যে আমরা যেই গেস্ট হাউসে রয়েছি পূর্ণকটকে, সেটার কিন্তু নাম বুঝতে পারিনি। তো আজকে বলে দিচ্ছি, সেই গেস্ট হাউসটার নাম ছিল মুরালিধর গেস্ট হাউস, যেখানে আমরা রাত্রিবেলাটা শুধু কাটিয়েছিলাম পুরানাকটাকে। সেখান থেকে সকাল 6:40 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আজকে আমাদের প্ল্যান ছিল পুরী যাব, দারিংবাড়ি হয়ে পুরী ঢুকবো। তো সেই হিসাবে সকাল সকাল পুরী যাওয়ার আনন্দে বেরিয়ে পড়েছিলাম। আর সকালের রাস্তাটাও দেখো কি সুন্দর ফাঁকা ছিল, আর পাহাড়গুলো সামনে দিয়ে দেখা যাচ্ছিল। আর প্রথম 3 দিনের মধ্যে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা কিন্তু আমি ভিডিও দিয়েই দিয়েছি। তো আমরা এখন ফুলবনির জঙ্গলটা ক্রস করব বলে রাত্রেবেলা থেকে গেছিলাম পুরানাকাটাকে। ফুলবনির জঙ্গল কিন্তু ফুলবনিটা এখনো 35 কিলোমিটার দূরে আছে। তো সেই হিসাবে যাচ্ছি। দেখো জঙ্গলে কিন্তু প্রবেশও করে গেছি। আর এই 3 দিন কোথায় কোথায় ঘুরেছি, সবার প্রথমে গেছিলাম যোশীপুর, তারপরের দিনকে শিমিলিপালটা পুরো ঘুরে দেখেছি। 3 নম্বর দিনে যেটা ছিল 25শে জানুয়ারি, সেই দিনকে কোথায় কোথায় ঘুরেছিলাম বলো তো? সেই দিনকে শুধু ভীমকুণ্ড ওয়াটার দেখেছি, কাঞ্ঝারি ড্যাম দেখেছি, আর সানাঘাগরা ওয়াটারফলস দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম পুরানাকাটাকে। সেখানে আস্তে আস্তেই আমাদের কিন্তু সন্ধে হয়ে গেছিল। তার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফুলবনির উপর দিয়ে যাব। ফুলবনি জঙ্গলটা দিনের বেলায় না দেখলে ভালো লাগবে না। আর ফুলবনিতে একটা নাকি ঝর্ণা আছে, তো সেই ঝর্ণাটাও দেখতে পারবো না। তার জন্য কিন্তু রাত্রেবেলায় আমরা থেকে গেছিলাম পুরানাকাটাকে। তো সেই হিসাবে সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি। জঙ্গলের ভিউটা দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি। আর এরকম ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, যেন কি সুন্দর লাগছে। তবে আমি চালাইনি, আমার কর্তাই চালিয়েছিল। আর সামনে গাইড করে নিয়ে যাচ্ছে। প্রথমেই বলেছি আমার বোন আর বোনের বর, ওরা হচ্ছে আমাদের গাইডম্যান। আমরা শুধু ওদেরকে ফলো করে যাচ্ছি। আর ফুলবনিতে যে ওয়াটারফলসটা আছে তার নাম পাকাঝাড় ওয়াটারফলস। সেটাতেই আজকে আমরা ফার্স্ট যাব। দেখো দূরে পাহাড়গুলো যেন কি সুন্দর দেখতে লাগছে। আমরা কিন্তু পুরোটাই ফুলবনি জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। এই যেতে যেতে দেখো আমরা বাঁ দিকে কিন্তু ঢুকে যাব। সরি, বাঁ দিকে না, ডান দিকে। ডান দিকে যেই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে গুগল দেখেই কিন্তু আমরা যাচ্ছি। রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই ঝর্ণাটা দেখতে। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তাটাও পুরোই ফাঁকা। আর জঙ্গলের ভিতরে লোকজনগুলো কাউকে দেখতে পাইনি এখনো অবধি। গুগল আমাদের কত অবধি নিয়ে গেছে সেটা বলবো, আর তারপরে আমরা কিভাবে গেছি সেটাও কিন্তু বলবো। তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে রাস্তাটাকে দেখতে হবে। পুরো লাল মাটি। তো দেখো এখানের যে রাস্তাটা আছে, সোজা একটা গেছে আর একটা কিন্তু ডান দিকে বেঁকে গেছে। আমরা কিন্তু সোজা রাস্তাটা নিয়েছি। এখানে দেখো একটা সিগন্যালের মতন আছে, মানে রেল লাইনের যেরকম ইয়ে পড়ে সেরকম ব্যারিকেড করা আছে। তো সেইটাকে পার করে আমরা কিন্তু ভিতরে ঢুকলাম। এখানে একটা গ্রামও আছে, সবাই চাষবাসও করে রেখেছে। সেখানে যে 2-1 লোককে দেখতে পেলাম। দেখতে পেয়ে আমরা যে এই জায়গাটাতে পৌঁছেছি, এত অবধি গুগল আমাদের রাস্তা দেখিয়েছে। তারপরে গুগলে আর কোনো রাস্তা কিন্তু দেখা নেই। তাই আমরা ভাবলাম এই জঙ্গলের ভিতরে ঢুকেছি, আদৌ কোনো ঝর্ণা আছে নাকি। তো আগে যেখানে লোক দেখতে পেয়েছিলাম সেখানে গিয়ে
আমার বোনের বর আবার জিজ্ঞেস করে এলো যে কোন রাস্তা দিয়ে যাবে। তো দুটো যে রাস্তা দেখলাম সেই রাস্তার মধ্যে ডান দিকে না গিয়ে বাঁ দিকের যে রাস্তাটা ধারে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিতর দিকে ঢুকলাম। এটা কিন্তু গুগলে ম্যাপটাতে এই রাস্তাটা কিন্তু দেখায়নি। তো যেখানে গুগল সাড়া দেবে না সেখানে কিন্তু পাবলিকই ভরসা। তো এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে কোথায় কি বাঁক নিয়েছি সেটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবো না। আর এখানে গিয়ে যা দেখলাম লোকজন আসে, কিন্তু আমরা যেহেতু ভোর ভোর বেরিয়েছি পুরোটাই কিন্তু বাঁ দিকে টার্ন নিয়েই আমরা যাচ্ছি, ডান দিকের রাস্তা কিন্তু আমরা ধরিনি। বেলা হলে হয়তো লোকজন আসতো, বা যখন বর্ষাকাল পরে তখনও হয়তো লোকজনের ভিড়টা বেশিই থাকে, কারণ নাহলে তার ব্যারিকেড করা থাকতো না। ওই সব ব্যারিকেডে নিশ্চয়ই টিকিটের ব্যবস্থা আছে। আর সকাল সকাল গেছি বলে আমাদের কিন্তু এই জায়গাতে টিকিট লাগেনি। আরও একটা ব্যারিকেড আছে, দেখো এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলে দেখতে পাবো বাঁ সাইডে একটা খেলার মতন ছোট মাঠও আছে। কিন্তু রাস্তাটাতে অনেকদিন কোনো কাজ হয়নি। কিন্তু এরকম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ভয়ও লাগছে, শুধু শুনশান জঙ্গল, আর কোথাও কেউ নেই। দেখো বাঁদিকে একটুখানি অল্প জায়গা করা আছে খেলার মাঠের মধ্যে। এখান দিয়ে আমরা যখন যাচ্ছি এগিয়ে গিয়ে একটা ব্যারিকেড পেয়েছিলাম আবার। দেখো এই ব্যারিকেডটার কথা বলছিলাম, তাহলে এখানে নিশ্চয়ই টিকিটের ব্যবস্থা আছে। বেলা বাড়লে টিকিট কাটতে লোক আলতে আসে। তো এখান দিয়ে এসে ফাইনালি আমরা পৌঁছাবো। দেখো আমার বোন আর তার বর আগে থেকে এসে পৌঁছে গেছে। তাহলে ভাবো কত ভিতরে এই ওয়াটারফলসটা আছে। দেখো পাকাঝাড় ওয়াটারফলস, যা উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তো আমরা উপরে কিন্তু গাড়িটা পার্কিং করে নিচের দিকে যাচ্ছিলাম, কারণ নিচের দিকে রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। প্রথমেই বললাম অনেক দিন কাজ হয়নি এই রাস্তাটাতে, আর এখানে খুব বেশি লোক মনে হয় আসে না, আসে অল্প স্বল্প। তো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম, কিন্তু এগিয়ে তো যাচ্ছি কিন্তু কোনো ঝর্ণা দেখতে পাইনি, কিন্তু জলের আওয়াজ হচ্ছিল। তো আমরা তাই ভাবলাম ঝর্ণা আদৌ আছে। তো এগিয়ে যাই, দেখা যাক, যদি কিছু না থাকে আবার ব্যাকে যাব। কিন্তু এই এত অবধি যাওয়ার পরে দেখলাম একটা সিঁড়ি আছে, কিন্তু এই সিঁড়িটা অনেকটা নিচে, অনেকগুলো সিঁড়ি পার করেই কিন্তু আমাকে ঝর্ণার কাছে যেতে হবে। তো ঘুরতে এসেছি, যেতে তো হবেই, তাই নামতে শুরু করলাম। আর আমার ছেলেকে বলেছিলাম ক্যামেরা করে দিতে, সে কি ক্যামেরা করেছে দেখো। সিঁড়ি দিয়ে নামতে যেরকম সহজ, ওঠার টাইমে কিন্তু সেরকমই কষ্ট হবে। কিন্তু সকাল সকাল এনার্জিটা একটু বেশিই থাকে, তাই সেই হিসাবে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছি। দেখো এখানে কিন্তু লোকজন আসে, সাইডে দেখো সব প্লাস্টিক আরে পড়ে আছে, বাকি ফিস্ট করতেও আসে, ছোটখাটো কিছু ফিস্ট করার জন্য আসে। তো আমরা এগিয়েই চলেছি। শুধু উপরের রাস্তাটা ঠিক করলেই হয়ে যাবে, কারণ ভিতরের রাস্তাটা কিন্তু ভালোই আছে, মানে আমরা যে উপর থেকে যে নিচের দিকে নামছি এই রাস্তাটা মোটামুটি ভালোই আছে।
দেখো দূরে ওই কিন্তু ঝর্ণাটা দেখা যাচ্ছে। আর আগেও বলেছি যে বর্ষাকালেই ঝর্ণা দেখার পারফেক্ট টাইম, কিন্তু বর্ষাকাল ছাড়া অন্য টাইমে কি আর ঘুরতে যাব না? আর এই যে ঝর্ণাটা দেখা গেল, এখানে কিন্তু স্নান করা যাবে খুব ভালোভাবে। মানে কেউ যদি, কোনো ছেলেরা যদি হয়তো ঘুরতে গেল, গিয়ে কিন্তু এখানে স্নান টান করে নিজেদের মতন করে ফিস্ট করতে পারবে। আর জলটা এখন কম দেখাচ্ছে, কিন্তু বর্ষাকালে জলটা অনেকটা বেশিই পড়বে। মানে স্নান করবো যদি ভাবে কেউ, তাহলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর তারপরে এখানে বসে ফিস্টও করতে পারবে। তো আমরা যেভাবে নেমেছিলাম, এবার কিন্তু সেইভাবেই উঠতে হবে। দেখো এখানে কিন্তু ফিস্টের মানে কিছু হয়তো রান্না বান্না হয়েছিল, পাথরগুলো এখন কালো হয়ে আছে। আমার বোনের আর বোনের বরের অসুবিধা হয়নি, কারণ তারা তাও পাহাড়ে ঘুরতে যায়, আমরা যাই মাঝে সাঝে। তো তাই আমাদের সিঁড়ি দিয়ে উঠতে খুবই কষ্ট হয়েছে আমার আর আমার কর্তার, কিন্তু আমার ছেলেরও অসুবিধা হয় না। দেখুন আমার কর্তার কি অবস্থা হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে, আমারও সেই একই অবস্থা হয়েছে। তাও বলতে পারবো নেমেছিলাম তত নিচে। তো সেই হিসাবে একটা ওয়াটারফলস তবে দেখলাম, যা ফুলবনি জঙ্গলের মধ্যেই রয়েছে। তো দেখে এবার বেরোতে হবে। তো ফুলবনি জঙ্গলটা, ওই ফুলবনি ওয়াটারফলসটা দেখলাম, যে পাকা ঝাড় দেখে আমরা যে বেরোচ্ছি, টাইম কটা বাজে বলো তো? 8:17। তো এখনই আমরা বেরোবো এখান থেকে। বেরিয়ে ফুলবনি জঙ্গল দিয়ে যেতে যেতে আমরা পৌঁছাবো দারিংবাড়ি। এই রাস্তা দিয়ে গেছিলাম, সেই রাস্তা দিয়ে দেখে এলাম, এসে মেন হাই রোডে উঠবো। মেন হাই রোডে উঠেও গেছি। উঠে গিয়ে দেখো কি সুন্দর, দূরে যেন গাছগুলোও দেখতে লাগছে, পাহাড়গুলোও দেখতে লাগছে, মানে না দেখলে বলা যাবে না। চারিদিকে শুধু জঙ্গল, আর যখন জঙ্গল শেষ হচ্ছে তখন হয়তো একটা করে গ্রাম করছে, তাতে খুব জনসংখ্যা বেশি নয়, অল্প কটা ঘর নিয়ে গ্রাম। কিন্তু এখানে দেখলাম চাষবাসটার উপরে আর পশুপালনের উপরেই মানুষ কিন্তু বেশি জোর দিয়েছে। দেখো সব পশুতে ভর্তি। আর ফাঁকা রাস্তা দিয়ে যেতেও কিন্তু ভালো লাগে, কোনো গাড়ির ঝামেলাও নেই, কিছু নেই। আমাদের কলকাতার রাস্তার যা অবস্থা, সারাক্ষণ ধরে শুধু সবাই হর্নই মেরে যায়, আর সব জায়গাতে জ্যাম। কিন্তু এরকম ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। দেখো কত দূরে পাহাড়টা কি সুন্দর লাগছে। আমরা পাহাড়ের ভিউ দেখতে দেখতে কিন্তু এগিয়ে চললাম। এগিয়ে যেতে গিয়ে এই দেখো এখানটাতে দাঁড় করিয়ে বললো সানরাইজটা দেখা যাবে ভালোভাবে। দেখো মাথার উপরে সূর্যটা কি সুন্দর লাগছে, আর পুরো পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। এখানে নিচে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখো লরিটা কিন্তু ঢুকে গেছে, রিসেন্ট হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এখানে দাঁড়িয়ে সানরাইজটা দেখলাম, দেখে আমরা আবার এগিয়ে গেলাম। তো এবার আমরা ফুলবনির ভিতরে কিন্তু প্রবেশ করবো, জঙ্গলটা পেরিয়ে এসেছি। এসে ফুলবনি প্রবেশ করে ফেললাম। তখন কিন্তু শহরাঞ্চলে ঢুকেছি যেহেতু, তাই এখানে ঘরদোরও দেখা যাচ্ছে, নানা রকম গাড়ি ঠাড়িও দেখতে পাচ্ছি। কিন্তু এতক্ষণ যে জঙ্গল দিয়ে এলাম, পুরো শুনশান এলাকা ছিল। তো এখানে কিন্তু লোকালিটির মধ্যে আমরা ঢুকে গেছি।
সবাই যার কাজে ব্যস্ত হয়ে গেছে সকাল সকাল। আর আজকে ছিল ছুটির দিন, 26শে জানুয়ারি, আবার প্রজাতন্ত্র দিবস। সেই হিসাবে সকাল থেকে কিন্তু রাস্তাঘাটে লোকজনের দেখা মিলেছে। আর সকালে তো শুধু একটা চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তো সেই হিসাবে খাওয়া দাওয়া তো সেরে নিতে হবে। দেখো সকাল সকাল মার্কেটগুলোও বসে পড়েছে, বাজারগুলো। কিন্তু এখানের ক্ষেত্রে বাজারগুলো দেখো সেট করা আছে যে তাকতলাতেই বসেছে। আমাদের এখানে যেরকম রাস্তা জুড়ে বসে পড়ে, ওখানে কিন্তু সেরকম নয়। রাস্তা দেখো পুরো ক্লিয়ার আছে, সাইডে সাইডে সবাই কিন্তু যে সবজি নিয়ে বসেছে। তো এইভাবে যেতে যেতে এই ফুলবনি কলেজটার সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম টিফিন খাবো বলে। যেহেতু সামনে কলেজ, তো খাবারের কোয়ালিটি আমরা ভাবলাম ভালোই হবে। তো সেই হিসাবে ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে খাবারের কোয়ালিটি কিন্তু ভালো ছিল। যাই নাকি 5 টাকা পিস। তাতে রয়েছে ইডলি, বড়া, লুচি, চপ, সিঙ্গারা সবই রয়েছে, কিন্তু যাই নাকি 5 টাকা পিস। তো এখানে টিফিনটা আমরা সারলাম, সেরে নিয়ে আমরা তারপরে আবার এগিয়ে যাব। কারণ পেটে যদি খিদে থাকে গাড়িতে কিন্তু যেতে মন চাইবে না, কারণ 3 জনে বসেছি, এমনিতেই কষ্ট হয়। তো সেই হিসাবে তারপরে একটু চাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো। এবারে কিন্তু ডাইরেক্ট যাবো দারিংবাড়ি। আর আমরা কিন্তু কোনো জায়গায় খুব বেশি সময় নষ্ট করিনি। এখানে কিন্তু একটা কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে, কাজ কিন্তু প্রসেসিংয়ে চলছে না, দেখতে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হচ্ছে। তো তো দেখো আবার জঙ্গল, মানে জঙ্গলের শেষ নেই। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা, দেখো যে কোনো জায়গাতে পাথরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো ওই খালটা যে আমরা দেখলাম, দেখে দাঁড়িয়ে পড়লাম, উল্টো দিকে জল যেখানে যেখানে নেই, দেখতে কি সুন্দর লাগছে না? তো এইভাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়েই চলেছি। দেখো আবার দূরে কি সুন্দর পাহাড়টা রয়েছে। জঙ্গল, পাহাড়, তারপরে লোকালয়, এইসব দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়েই যাচ্ছি। দেখো সামনে রাস্তাটা কি সুন্দর লাগছে। তার মধ্যে আবার দেখো বানরগুলোও কি সুন্দর নিজেদের মতন খেলে বেড়াচ্ছে রাস্তার ধারে ধারে, কিন্তু কাউকে জ্বালায়নি। আর আমাদের তো মনে আনন্দ হচ্ছে পুরী যাবো, তো সেই হিসাবে আমরা কিন্তু এগিয়ে চলেছি। পুরী যাওয়ার কথা শুনলে মন যেন আনন্দে ভরে ওঠে, যতবারই যাওয়া হোক না কেন। পুরীর সমুদ্রে স্নান করতে হেব্বি লাগে। তো সেই হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখানে কোনো একটা প্রকল্প করেছে, কিন্তু সব জায়গায় খুলে ফেলে চলে গেছে। কাজ চলছে এখন অব্দি, তবে এখানটাও একটা জায়গা হয়ে যাবে বিকেলবেলা পিকনিক বসার। আবার একটু লোকালয়ে ঢুকে পড়লাম। এই লোকালয়ে ঢোকার পরে দেখো এখানে কিন্তু চাষবাসের উপর মেনলি জোর দিয়েছে, পুরো কিন্তু চাষ হচ্ছে।
আর লাল মাটি যেহেতু চাষবাসও ভালোই হয়। এখানে হচ্ছে মেন হচ্ছে চাষবাস আর হচ্ছে পশুপালন। এখানে কিন্তু একটাও ইট ভাটা দেখতে পাইনি, কারণ এখানে যখনই যার বাড়ি হয় বা কিছু সাইডেই যেখানেই বাড়ি হচ্ছে তার সাইডেই দেখে নিজেদের মতো ইট তৈরি করে দিচ্ছে লাল মাটি দিয়ে, তাই এখানে ইট ভাটার প্রয়োজন হয়নি। দেখো শুধু ভিউটা একবার, পাহাড়ের শেষ নেই, তার মধ্যে দেখো চাষ করার জায়গা কতটা সুন্দর, মানে পুরোটাই চাষের উপরে ডিপেন্ড করে। তো সেই হিসাবে আমরা বালিগুড়া হয়ে ফার্স্ট গেলাম লাভার্স পয়েন্টে। এখানে কিন্তু পার্কিং আছে, 20 টাকা করে পার্কিং নিয়েছে, মানে টিকিট নিয়েছে, নিয়ে আমরা কিন্তু ভিতরে ঢুকলাম লাভার্স পয়েন্টে। এখানের রাস্তাটাও কিন্তু ভালো ছিল না, কিন্তু সব জায়গা তো আর ভালো রাস্তা পাওয়া যাবে না, তাই এগিয়ে চললাম। এটা কিন্তু দারিংবাড়িতে যে কটা পয়েন্ট আছে তার মধ্যেই পড়ছে। মেন জায়গাতে পৌঁছে গেলাম, এখানে গাড়িটাকে রেখে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম। লাভার্স পয়েন্টের বোর্ডটাও দেখো ভেঙে গেছে। আমরা যেহেতু বাইকে করে এসেছি আর লাগেজ সেরকম নিয়ে আসিনি, তাই জ্যাকেটটা খুলে রাখবো কোথায় বলো, তাই জ্যাকেটটা পরেই যাচ্ছি। এখানে কিন্তু ভালোই গরম আছে। দেখো দূরে জলটা কিন্তু দেখা যাচ্ছে। এইসব জায়গাতে কিন্তু লোকে এসে পিকনিক করে। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে ভিউটা দেখা যায়। আমরা ওই উপরটাতে না উঠে তার মাঝখানে অব্দি উঠেছিলাম, উঠে এখান থেকে ফটোশ্যুট করলাম। দেখো নিচেও কিন্তু সিঁড়ি আছে। আর এখানে এলাকার লোকেরা যেহেতু জলের সমস্যা, এখানে কিন্তু সব গাড়ি ঠাড়ি ধুতে নিয়ে আসে, স্নান টান করতেও এখানে আসে। তো দেখো দূরে মানুষ দেখা যাচ্ছে, কিন্তু ওখানেই আছে জলটা। তো আমরা উপর থেকে আবার নেমে গেলাম। দেখো গরুটা দেখো, সিংটা দুটো দুরকম, একটা উঁচু, একটা কিন্তু পুরো নিচের দিকে নেমে গেছে। চারিদিকে আমার ছেলে কিন্তু ভিডিও করে দিয়েছে। তো এই জল মানে এই পাথরগুলো যে দেখছো, বর্ষাকালে কিন্তু এই পাথরগুলো সবই ডুবে যায়। যেহেতু এখন বর্ষাকাল নয়, তাই এই পাথরগুলোর উপর দিয়ে কিন্তু সামনের দিকে আমরা যাচ্ছি। সামনের দিকটা গেলে বুঝতে পারবে জলটা কি সুন্দর আসছে। তার জন্য ওখানে বসেই সবাই ফটো তুলতে। দেখো এরকম জল আসছে, যখন এখনই এতটা জল আছে, যখন বর্ষাকাল হবে তখন তাহলে জলের পরিমাণটা কতটা থাকবে। তো এখানে কিছুক্ষণ থেকে আমরা ফটো তুললাম, তুলে তারপরে কিন্তু বেরিয়ে যাব। তারপরে যে বেরিয়ে গেলাম, আমরা যে লাভার্স পয়েন্টে ঢুকেছিলাম তার উল্টো দিকেই ছিল কিরিকুটি এমু ফার্ম, যা কিন্তু দারিংবাড়ির একটা স্পট। কিন্তু ওখানে এন্ট্রি ফি আছে। আমরা কিন্তু যেহেতু পুরী যাব, তাই সেই হিসাবে ওখানে ঢুকিনি, আমরা এগিয়ে চলে এসেছি।
তো এটাও কিন্তু ভালো বড়সড় এলাকা। এখান থেকে এখনো কিন্তু 12 কিলোমিটার দেখাচ্ছে দারিংবাড়ি। তাহলে দারিংবাড়ি যাবো, 12 কিলোমিটার দূরে আছে, সেই হিসাবে গাড়ির স্পিডটা একটু বেড়েই গেল। কারণ দারিংবাড়ির সিনগুলো দেখে নিয়েই তো আমরা আবার পুরীর দিকে রওনা দেবো, তাই তাড়াতাড়ি পৌঁছাতে পারলে তাড়াতাড়ি বেরোতে পারবো। সেই হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখানে কোনো একটা ফেস্টিভ্যাল চলছিল হয়তো, দেখো বা সাইড দিয়ে সবাই যাচ্ছিল তাদের দেবতাকে নিয়ে। দেখো এদের কোনো ফেস্টিভ্যাল চলছিল, কিন্তু কি ফেস্টিভ্যাল চলছিল বুঝতে পারিনি। তো আমরা এগিয়েই চললাম। এগিয়ে যেতে গিয়ে আমরা একটা ফার্স্ট টোল প্লাজা পেলাম। এটা কিন্তু NH59, কিন্তু এই টোলটা মানে এখনো কাজ কমপ্লিট হয়নি, তাই টোল ট্যাক্স কাটেনি, মানে কাটা শুরু হয়নি। তো এগিয়ে যাচ্ছি। দেখো এলাকাগুলো কি সুন্দর দেখতে লাগে, ছোট্ট ছোট্ট ঘর আর দূরে পাহাড়। তো এই রাস্তা দিয়ে যেতে গিয়ে কি দেখতে পেলাম বলো তো? বলছি, ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাইন ফরেস্ট। কি সুন্দর লাগছে। তাহলে আমরা যেটা চোখে দেখেছি, তাহলে ভাবো আরো কত সুন্দর লাগছিল দেখতে। তো এইভাবে যাচ্ছি, যে যেতে যেতে ওই দেখো দূরে দেখা যাচ্ছে বাঁ দিকে সাদা সাদা যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এটা কি বলতো? ইকো নেচার ক্যাম্প বলে যে বলে না, ইকো রিসর্ট, সেটা হচ্ছে ওই ইকো রিসর্টটা। দারিংবাড়ি ঘুরতে এলে বেশিরভাগই দেখা যায় যে ইকো রিসর্টে থাকে। তো ওই বাঁ দিকে যে সাদা টেন্টগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইকো রিসর্ট। কিন্তু আমরা তো আর ইকো রিসর্টে থাকবো না, আমাদের তো প্ল্যান হচ্ছে যাবো পুরী, আর আমাদের অত বাজেটও নেই। সেই হিসাবে ইকো রিসর্টের সামনেটা যখন পৌঁছালাম, তার উল্টো দিকেই ছিল হিল ভিউ পয়েন্ট। এই দেখো ইকো রিসর্টটা। আমরা ইকো রিসর্ট অব্দি গিয়ে তার ডান দিকে যে ছিল হিল ভিউ পয়েন্ট, সেখানে আমরা ঢুকবো। এই দেখো ইকো রিসর্ট, তার উল্টো দিকে হচ্ছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি বা ভিউ পয়েন্ট। তো এখানে কিন্তু একই রাস্তাতে গিয়ে দুটো জিনিস পেয়ে যাব, মানে দারিংবাড়ির যে দুটো ভিউ পয়েন্ট সেটা পাবো। একটা হচ্ছে হিল ভিউ পয়েন্ট, আর হচ্ছে একটা নেচার ক্যাম্প, নেচার পার্ক বা ওই যে বাটারফ্লাই পার্ক যেটাকে বলা হয়, সেটা দুটোই কিন্তু একই জায়গাতে আছে। তো আমরা এই রাস্তা দিয়ে উপর দিকে উঠলাম, আর দুটোতেই কিন্তু টিকিট আছে। আর যেহেতু আমরা বাইক নিয়ে গেছি, তাই বাইকের পার্কিংটা লাগেনি, কিন্তু কেউ যদি 4 চাকায় যায় তো তাদের পার্কিং আছে। তো হিল ভিউ পার্কে আমরা পৌঁছে গেলাম, টিকিট কাটলাম, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। কিন্তু পার্কটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে আবার টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, কারোর যদি ইচ্ছা হয় তো টিকিট করে চাপতেই পারে। কারণ এখানে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ ঘুরতে আসে, সেই হিসাবে নানা রকম দোলনাও আছে ছোটোখাটো, সেগুলো তো ভাড়া নেই, কিন্তু টয় ট্রেনটা টিকিট কেটেই উঠতে হবে। দেখো পার্কটাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর এই পার্কটার থেকে এখানে দুটো ওয়াচ টাওয়ারের মতনও করে রেখেছে, একটা আগে ছিল আর একটা নতুন হচ্ছে। সেই ওয়াচ টাওয়ার দিয়ে মানে পুরো এলাকাটা ঘুরে দেখা যাবে, মানে দূরের যে পাহাড়গুলো আছে বা এলাকাগুলো আছে সেগুলো ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। তার জন্য চলো আমরা আগে এগোই, তারপর না ওয়াচ টাওয়ারে উঠবো।
আর ছুটির দিন ছিল বলে ভালোই ভিড় ছিল, কারণ এলাকার লোকেরাও তো আসবে ঘুরতে। সব সময় যে টুরিস্ট যাবে তার তো কোনো মানে নেই, এলাকার লোকও যাবে। তো সেই হিসাবে আমরা কিন্তু এগিয়েই চললাম। কিন্তু জায়গাটা ভালোভাবে মেনটেন করে রেখেছে। দেখো এবারে আমরা কিন্তু ওয়াচ টাওয়ারের দিকে এগোচ্ছি, যেখান থেকে আমরা পুরো ভিউটা ভালোভাবে দেখতে পারবো। দেখো আমার ছেলে, বোন আর বোনের এবার ছোটটাতে উঠেছিল, আমরা কিন্তু উপরেরটাতে উঠেছিলাম যেটা কাজ চলছে। তো সেখান থেকে উঠে ভিউটা নিয়েছি, ভিউটা একবার দেখো শুধু। যেই পাইন ফরেস্টের কাছ দিয়ে আমরা এলাম, ওই দেখো ডান দিকে কিন্তু পাইন ফরেস্টের জঙ্গলটা দেখা যাচ্ছে পুরো ভালোভাবে। দেখো দূরে শুধু পাহাড় আর পাহাড়, আর এখান থেকে ওই ইকো রিসর্টটা খুব ভালোভাবে কিন্তু দেখাও যাচ্ছে, যেহেতু তার কালারটা সাদা তাই কিন্তু ভালোভাবে বোঝাও যাচ্ছে। তারপরে এলাকাটাও দেখা যাচ্ছে, দেখো ইকো রিসর্টটা কিন্তু অনেকটা এরিয়া জুড়েই রয়েছে। আর পাহাড়গুলো দেখো কি সুন্দর, যেন একটার উপরে একটা সাজানো আছে বলে মনে হচ্ছে। দেখো যত ডান দিকে ঘুরছে তত কিন্তু এখানে দেখো একটা মাঠও আছে। তারপরে এখান থেকে আমরা বেরোবো, উল্টো দিকে যাব। দেখো টয় ট্রেনটা এখানে আছে, যার মূল্য 20 টাকা করে টিকিট। তো হিল ভিউ পার্কের উল্টো দিকেই হচ্ছে নেচার পার্ক, যেটাকে হচ্ছে বাটারফ্লাই পার্ক বলে অনেকে চেনে, কারণ এখানে মানে ফুল গাছ এতটাই লাগিয়ে রেখেছে যে বাটারফ্লাই আসবেই। এখানের কিন্তু টিকিট মূল্য 15 টাকা করে। তাই এসছি যখন সবাই বলে তাহলে ঘুরে দেখেই নি কি আছে বলে আমরা কিন্তু ভিতরে ঢুকেছিলাম নেচার পার্কের টিকিট কেটে। তো 5 জন যেহেতু ছিলাম 15 টাকা করে 75 টাকা কিন্তু টিকিট মূল্য নিয়েছিল। তো নিয়ে আমরা ভিতরে ঢুকলাম, দেখলাম সব গাছ লাগিয়ে রেখেছে, ফুল গাছই মেনলি লাগিয়ে রেখেছে যাতে প্রজাপতি আসতে পারে। দেখো সূর্যমুখী ফুল চাষ করেছে। বাচ্চাদের নিয়ে এসে ওখানে সারাদিন ধরে কাটানো যেতেই পারে, দুদিকেই দুটো পার্ক আছে। তো সেই হিসাবে আমরা কিন্তু পার্কটাকে ঘুরে দেখলাম। কিন্তু যখন আমরা এই পার্কে এলাম তখন অবধি আমরা জানি যে আমরা পুরী যাব, কিন্তু এই পার্ক থেকে বেরোনোর পরেই আমাদের মধ্যে আমাদের যে গাইডম্যান ছিল আমার বোনের বার, সে কিন্তু আমাদের মাথায় অন্য একটা বুদ্ধি ঢুকিয়ে দিল যে আজকে দারিংবাড়িতে এতগুলো স্পট আছে যে একদিনে ঘোরা যাবে না, ঘুরে পুরী যাওয়া যাবে না। তার জন্য এখানে
একদিন না থাকলে হবে না। তো পুরী আজকে যাওয়া হবে না, কালকে যাওয়া হবে, এটা কিন্তু এই জায়গাতে এসেই আমাদের ঠিক হয়েছিল। তো এখানে দেখো রয়েছে সবাই কিন্তু এই আদিবাসী গ্রামের একটা ঘরের ছবি তোলা, মানে ছবির মতন করে রেখেছে। এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ফটো তুলছিল। দেখো, আর যেহেতু আমাদের ফার্স্ট টাইমের ভিডিও করেছি, তাই ভুল ভ্রান্তি তো অনেকই আছে। তো আমরা এখান থেকে ভিতর দিকটাতে ঢুকলাম। কিন্তু এখানে নানা রকমের ফুল গাছ লাগিয়ে এসেছে। ফুলগুলোও দেখো কি সুন্দর কিন্তু দেখতে লাগবে, দেখাবো দাঁড়াও। ফুলগুলোর ভালো করে কিন্তু ছবি তুলেছি। ফুলগুলো কিন্তু কি সুন্দর হয়ে রয়েছে। দেখো শুধু একবার ফুলগুলো, নানা রকমের ফুল কিন্তু এখানে চাষ করে রেখেছে বা লাগিয়ে রেখেছে, যাতে বাটারফ্লাই আসে। তার জন্যই নাম কিন্তু গেটের সামনে লেখা ছিল বাটারফ্লাইয়ের ছবি, আর এই পার্কের ভিতরেও বাটারফ্লাইয়ের স্ট্যাচু করা আছে। তাই বেশিরভাগই অনেকেই কিন্তু বাটারফ্লাই পার্ক নামেই চেনে এটা। তাহলে আমাদের কিন্তু দারিংবাড়ির 3টে স্পট ঘুরেছি, আর একটাতে আমরা প্রথমে বললাম যাইনি, কিরিকুটি ইমু ফার্ম, সেটাতে যাইনি। তাহলে 4টে কিন্তু এর মধ্যে আমাদের হয়ে গেল। তো এখান থেকে মানে বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন জোনও আছে। তো এখানে এসেই কিন্তু এই ম্যাপটা দেখতে পেয়েছিল, যেই ম্যাপটা কেউ একজন বানিয়ে ছেড়েছিল। এখানে কিন্তু পুরো ডিজাইনের স্পটটা, মানে কোথায় কি যেতে হবে তা লেখা আছে। তো আমরা হোটেল মিড টাউনে গেলাম। ওখানে যখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমাদের থাকতে হবে, তো আমরা হোটেল মিড টাউনে পৌঁছলাম, রুম নিলাম। 2:27 বেজে গেছে। তো রুমটা ভালোই ছিল, 800 টাকা করে নিয়েছিল। যেহেতু এখন সিজন না, সিজন হলে হয়তো দামটা বেশিই নিত, আর আমরা তো এসি নিইনি, তাই সেই হিসাবে 800 টাকা করে এক একটা রুম ভাড়া নিয়েছিল। তো চলো দেখা যাক রুমটা কেমন। আর আমরা কিন্তু গিয়েই রুমটা বুক করেছি, কারণ আমাদের তো কোনো সিদ্ধান্ত নেই কবে কোথায় যাব, কোথায় থাকবো। রাস্তায় যেতে যেতে এক জায়গায় যাওয়ার কথা, যাচ্ছি আমরা অন্য জায়গায়। তো আমরা যেহেতু 3 জন থাকবো, রুম ঠিকই আছে, সবই আছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা তার উল্টো দিকে একটা ধাবার মতন ছিল, সেখানে আমরা খেয়েছি থালি হিসাবে। আমার ছেলে আবার এই রাবড়িটা নিয়েছিল খাওয়া দাওয়ার পরে। তাহলে কিন্তু আমরা রুমে গিয়ে কিন্তু নিজেরা শুধু ফ্রেশ আপ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম খেয়ে দেই, মানে কিছু জায়গা ঘুরে দেখে নেবো বলে। কারণ যখন আমরা এখানে একদিন স্টেই করলাম, তাহলে সানসেট পয়েন্ট তো দেখতেই হবে। তো সানসেট দেখার আগে আমাদের কটা জায়গা ঘোরার কথা ছিল, কটা জায়গার মধ্যে 2টো জায়গা আমরা ঘুরতে পারিনি। কিন্তু সবার ফার্স্টে গেলাম কোনখানটায় বলো তো, পাইন ফরেস্টের পাশ দিয়ে বাঙালি ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো এলাকাটা মানে দেখা যাচ্ছে পাহাড়ের দূর থেকে, পাহাড়ের যে কত কি পাহাড় আছে সেগুলো ভালোভাবে বোঝা যাবে। কিন্তু তার জন্য আমরা এগিয়ে গেলাম।
বাঙালি ঘাট দিয়ে বাঙালি ভিউ পয়েন্টে পৌঁছলাম, গিয়ে একটু ফটোশ্যুট করলাম। কিন্তু এই বাঙালি ঘাট ভিউ পয়েন্ট যাওয়ার আগে পড়তো রেনবো ওয়াটারফলস, কিন্তু আমরা সেখানে যাইনি কারণ আমাদের টাইমের অভাব। যেহেতু সন্ধে হয়ে গেলে তো আর সানসেট পয়েন্ট দেখতে পাবো না, সানসেটের যে ভিউটা দেখতে পাবো না, তাই সেই হিসাবে তাড়াতাড়ি করে শুধু এই একটা জায়গাতেই নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাদেরকে আবার ব্যাকে নিয়ে চলে গেল। দু 5 মিনিটের মতন জাস্ট ফটো তুলেছি, তুলে কিন্তু আমরা আবার ব্যাকে আসছি। এটা কি ছিল বলতো? দুলুরি পাইন ফরেস্ট, কিন্তু আমরা এই দুলুরি পাইন ফরেস্টে ঢুকিনি। আর তার পাশেই ছিল কিন্তু কফি গার্ডেন। কফি গার্ডেনও ঢুকিনি, তাই আমি ভেবেছিলাম যে কফি গার্ডেনে হয়তো ঢোকা হবে না, কিন্তু টুইস্টটা আছে। টুইস্ট হচ্ছে পরে বলছি, কারণ এখনো অবধি আমরা জানি যে এইগুলো আর কিছু দেখতে আসবো না। এটা হচ্ছে দুলুরি পাইন ফরেস্ট, যার সাইডের কিন্তু কাজ চলছে, কিন্তু টিকিট আছে সব জায়গাতেই। আর এটা হচ্ছে কফি গার্ডেনের, মানে দুটো কিন্তু একই জায়গাতে, কিছুটা দূরত্বের মধ্যে, একই রাস্তার উপরে দুটো দু সাইডে, মাঝখানে হয়তো অল্প দূরত্ব ডিস্টেন্স আছে। এই দেখো দেখা যাচ্ছে গোলমরিচ গাছও দেখা যাচ্ছে, আর কফি গাছও কিন্তু দেখা যাচ্ছে দূরে। দেখো এগুলো কিন্তু গোলমরিচ গাছের যে গাছগুলো যে ঝুলে আছে, তার মধ্যে যে গোল গোল করে গুটি রয়েছে, এগুলো সবই হচ্ছে গোলমরিচ গাছ। তাই ভাবলাম যে এখান দিয়ে তো নিয়ে চলে যাচ্ছে, তাহলে আর ব্যাকে আসবে না, তাহলে বাইরে থেকেই দেখে নিই। দেখো কফি গার্ডেনের গেট দিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, সানসেট পয়েন্ট যাবো। আর এখানে কিন্তু সানসেট পয়েন্ট দুটো আছে, একটা সানসেট পয়েন্ট 1 আর একটা হচ্ছে 2, কিন্তু এখন 1-এ হচ্ছে ওয়াচ টাওয়ার আছে, কেউ কিন্তু 1-এ এখন যায় না, যেহেতু এই 2টা এতটাই সুন্দর, মানে এখান থেকে ভিউটা এতটাই ভালো আসে যে দারিংবাড়িতে যে কজনই থাকুক না কেন এই জায়গাতে এসেই ভিউটা দেখে। তো এখানে আমরা আধা ঘন্টার মতন টাইম কাটালাম, কারণ আমরা যখন খাচ্ছিলাম তখন ওনারা বললো যে 5:30টার মধ্যে সানসেট হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা 5টার আগের থেকে এসে বসেছিলাম, কিন্তু সানসেটটা হতে টাইম লেগেছে, মানে 5:20-25 পর্যন্ত আমরা ওখানেই কিন্তু বসেছিলাম। বসে বসে দেখো প্রথমে লোক কম ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে সবাই কিন্তু ওখানে এসে জড়ো হয়েছিল ভিউটা দেখতে বলে। কিন্তু বর্ষাকালে যেরকম ঝর্ণা দেখতে পাওয়া যায়, বর্ষাকালে এলে কিন্তু এই সানসেট পয়েন্টটা দেখতে পাওয়া যায়। তাই সবসময় যে সব কিছু পাবো তার তো কোনো কথা নেই, সেই হিসাবে একটা পেলে একটা না পাওয়ার মতন থাকবে। তো এখানে কিছুক্ষণ আমরা টাইম কাটিয়ে সানসেটটা পুরোপুরি এনজয় করলাম। দেখো প্রথমে সূর্যটা কোথায় ছিল, সূর্যটা এবার পাহাড়ের কোলে কিভাবে নামছে। দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে, কিন্তু না দেখলে কেউ বুঝতে পারবে। তারপরে সানসেট হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, তখন বললো যে এবারে কফি গার্ডেন নিতে। তো তখন কিন্তু সন্ধে হবে করছে, তো যেহেতু সানসেট হয়ে গেছে কিন্তু তখন আলো ছিল অল্প। যখন আমরা পৌঁছালাম এখানে টিকিট কাটলাম, কেটে ভিতরে প্রবেশ করলাম।
কিন্তু সন্ধে হয়ে যাবে যাবে করে লাইটগুলো কিন্তু জ্বলে গেছে। দেখো কি সুন্দর লেখা আছে, তাও আবার ঘাস দিয়ে, ওয়েলকাম দারিংবাড়ি কফি গার্ডেন। এখানে বসে কিন্তু সবাই ফটোশুটও করছিল। আমরা কিন্তু এগিয়ে চললাম। কিন্তু যা বুঝলাম এখানে মাত্র দুটোই রাস্তা আছে, এই যে সোজা দিয়ে যাচ্ছি আর তারপরে বাঁদিকে একটা রাস্তা আছে, যেটা এরকমভাবে মানুষজন যাওয়ার মতন করে রেখেছে। বাদ বাকি কিন্তু কোনো রাস্তা মানে এরকম সুন্দর নয়, বাকিটা চাষ করে রেখেছে যেহেতু তাদের মতন এমনি রাস্তা। শুধু এই দুটো রাস্তায় লোকের ঢোকার জন্য ঠিক মতন করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখো কি সুন্দর কলকাও করে রেখেছে, ডিজাইনও করে রেখেছে। দেখো দুটো জিরাফ লাগিয়ে রেখেছে, তাও কিন্তু পুরোটাই গাছ দিয়েই তৈরি করা স্ট্রাকচারটা। তো যেহেতু মেন রাস্তা দিয়ে আমরা কফি আর গোলমরিচ তুলতে পারবো না, তাই আমার কর্তার আবার আমার বোনের বর ভিতরের দিকে ঢুকে গেছিল কফি দানা আনার জন্য আর গোলমরিচ আনার জন্য। আর আমরা এগিয়ে চললাম। তারপরে এগিয়ে যখন যাচ্ছি, যেতে যেতে লোকজন কিন্তু কমতে শুরু করেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই সবাই বেরিয়ে গেছে। আমার ছেলে হাঁপিয়ে গেছে বলে তখন এখানে শুয়ে পড়ার ভান করলো। এই দেখো আমার বর কুড়িয়ে নিয়ে এসেছিল ওখান থেকে কফি, মানে গাছ থেকে পেরে নিয়ে এসেছি যাতে লোকে না দেখতে পারে। কিন্তু তারপরে দেখলাম এই দিকের লাইটটা তো মানে বাঁদিকে যে বললাম রাস্তা আছে, সেই রাস্তাতেও গাছ দেখতে পেয়ে আমরা কিন্তু আবার কফি তুললাম। কিন্তু এখন সবে কচি। দেখো আবার গোলমরিচও পেয়েছে, এগুলোও কিন্তু সবে মাত্র তৈরি হচ্ছে, মানে একদম কচি। আর গাছটা দেখো সেই পান পাতার যেরকম গাছ আছে সেরকম ভাবে। আর এই দেখো কফিটাও দেখতে পাবে হয়ে রয়েছে, ওই দেখো দুটো ছোট ছোট হয়ে আছে। দেখো অন্ধকার কিন্তু ভালোই হয়ে গেছে। তারপর দেখো গোলমরিচ গাছ, গোলমরিচও দেখতে পাবে। কিন্তু আমরা যখন ভাইজাগ গেছিলাম তখন কিন্তু ওখানে যে কফি খেয়েছিলাম কফি গার্ডেনে, সেটা কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। এখানেও কফি গার্ডেনে এসেছি, কফি তো খেতেই হবে। দেখো গোলমরিচ ঝুলছে কিন্তু কত কত হয়ে আছে। তো তাই এখানে এসো, কফি গার্ডেনের ভিতরে কফি খাওয়ার জায়গা আছে। তো এইসব ফটো তুলে নিয়ে আমরা কিন্তু ভিতরে গেলাম এই যে কফি খাওয়ার জন্য। এখানেও কাজ চলছে, এখানে মানে ঝর্ণা টাইপের কিছু জাস্ট করবে হয়তো, কিন্তু এখনো কাজ প্রসেসিংয়ে চলছে। তো এখানে আমরা সন্ধ্যের কফিটা খেয়ে নিলাম। 20 টাকা করে নিয়েছিল, কিন্তু সেই ভাইজাগের মতন কিন্তু টেস্ট হয়নি। আমার তো সেটা লাগেনি, অন্য সবাই বললো ভালো হয়েছে। তো সবার টেস্ট তো সমান নয়। তো এখানে কিন্তু আবার ফার্মিংয়েরও ব্যবস্থা আছে। দেখো কত রকমের গাছ চাষ করে রেখেছে, মানে চারা তৈরি করছে। তো এখানে আমরা ঘুরলাম যে সারাদিনের পরে এখানে এত অবধি আজকে দেখলাম। এরপরে 5 নম্বর দিনে কি দেখবো, কোথায় যাব, সেটা কিন্তু পরের ভিডিওতে আসবে। তো সেটা যদি দেখার ইচ্ছা হয় তো কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।